আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রাজ্যে বিকশিত ভারত জি আইন খুব শীঘ্রই চালু হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। আরজিকর মামলার তদন্তে এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। আজ ফলহারিণী কালী পুজো। রাজ্যের বিভিন্ন কালী মন্দিরগুলিতে ভক্তদের সমাগম। আইপিএল ক্রিকেটে ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে কথা জানিয়ে শ্রী অধিকারী কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পে কাটমানি নেওয়া কিংবা পুলিশ আধিকারিক বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্ভয়ে এগিয়ে এসে তা বলার জন্য আহ্বান জানান। তোলাবাজির অভিযোগ পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন। কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন। আর আজ থেকে অটো, টোটো, হকার কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে যারা নানাভাবে অত্যাচারিত হয়েছেন অথচ ভয়ে অভিযোগ জানাতে পারেননি, তারা নতুন করে থানায় অভিযোগ দায়ের করতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ সত্য হলে পুলিশ কড়া পদক্ষেপ করবে, তবে তা মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সুপারিশ ও পরামর্শে নতুন বোর্ড গঠন করা হবে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া তারা বেনিফিটেড। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। তাদের সবার সাজেশন হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে, করার পরে সিএস এর নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ। এরপর মুখ্যমন্ত্রী ফলতায় আগামী 21 তারিখ পুনঃ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেন। রাজ্যে বিকশিত ভারত জি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের আওতায় 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় গতকাল অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে 2টি জেলায় এখনই এই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রয়াস চলেছে। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও সেখানে আলোচনা হতে পারে। জেলার উন্নয়ন নিয়ে কোনো সমঝোতা করা যাবে না বলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলার 12টি বিধানসভার বিজেপি বিধায়করা। গত 15 বছরের ইতিহাস বলে উন্নয়নের স্বার্থে একযোগে জনপ্রতিনিধিদের কাজ করার বার্তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজ জেলার 12 জন নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বাঁকুড়া সার্কিট হাউসে বৈঠক করেন জেলা শাসক ও পুলিশ সুপার। ওই বৈঠক থেকেই জেলার উন্নয়নের প্রাথমিক রুটম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর 24 পরগনার বনগাঁয় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে
বঞ্চিত করা হবে না। বৈদেশিক যেসব নাগরিক আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, যে রেশন কার্ড গুলো আছে সেই রেশন কার্ড গুলোকে সেইগুলো আপনারা নির্দিষ্ট করুন এবং সেই কার্ড গুলো ডিলিট করুন। এসআইআর এর ডিলিটেড হয়ে, কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছে এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতো সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। তাদেরকে আমি বারবার বলছি আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলিট নয়, কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবে। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকালের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি নিয়ে স্বাস্থ্য দপ্তর আজ পর্যালোচনা বৈঠক করেছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, বিভিন্ন সরকারি হাসপাতালের অধ্যক্ষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল কলেজের সুপাররাই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফে বেঁধে দেওয়া ভাড়ায় অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতালের শয্যা বৃদ্ধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুণাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে 2 বছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। উল্লেখ্য 2024-এর 22 মে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর পশ্চিমবঙ্গে তৈরি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। নতুন করে তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন। অন্যদিকে 2011 সালের পর থেকে যেসব ভুয়ো এসসি/এসটি ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সিআইডিকে দিয়ে তার তদন্ত করানোর আবেদন জানিয়েছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। 2011 পর থেকে যেসব সার্টিফিকেট এসসি/এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি সমস্ত এবং সচিবকে বলে তদন্ত চলছে এবং পরবর্তীকালে আমি সিআইডি তদন্তের জন্য আমি সরকারের কাছে আমি ডিপার্টমেন্টের সচিবকে বলেছি যে আগামী সিআইডি তদন্ত করা হোক। যারা অপরাধী, যারা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে সরকারি পদ অকুপাই করে আছে, যারা কলেজে আছে, ভর্তি হয়েছে, ছাত্র সমস্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমি নেব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। একজন পড়ুয়া সর্বাধিক 25টি বিষয় ও কোর্সে আবেদন করতে পারবেন। 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। আরজি কর মামলা তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। গত 12 মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নেয়। আজ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রকাশিত তালিকা থেকে নতুন বেঞ্চের কথা জানা গেছে। জরুরি ভিত্তিতে বিপজ্জনক বলে চিহ্নিত ভবন ভেঙে ফেলা দমকল বিভাগের একটি নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডায়মন্ড হারবার রোডে 6তলা ওই আবাসনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার ছাড়পত্র না থাকায় 24 ঘন্টার মধ্যে ফ্ল্যাট ভাঙার নির্দেশ দেওয়া হয়। দমকল বিভাগের সেই নোটিশকে চ্যালেঞ্জ করে আবাসিকরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে রেক ঘোরানোর ব্যবস্থা চালুর জন্য আগামীকাল বেশ কিছু অংশে ট্রাফিক ব্লক থাকছে। এই সময় শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। আজ ফলহারিণী কালী পুজো। 1872 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের এই পুণ্যতিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। ফলহারিণী কালী পুজো উপলক্ষে তারাপীঠ, দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, শতাব্দীর প্রাচীন হংসেশ্বরী মন্দির, কামারপুকুর, জয়রামবাটি সহ বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ায় সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা প্রথমে ব্যাট করে 5 ওভার 2 বলে 1 উইকেট হারিয়ে 49 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনার অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। সিকিম আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। উপরাষ্ট্রপতি সে রাজ্যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা দেখে তার মনে হচ্ছে তিনি ভারতেই কোনো উৎসবে অংশ নিচ্ছেন। দ্য হেগকে ভারত ও নেদারল্যান্ডসের সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক হিসাবে বর্ণনা করেন তিনি। নেদারল্যান্ডসের সমাজ ও অর্থনীতিকে সুদৃঢ় করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের। नेदरलैंड्स के समाज और यहाँ की इकोनॉमी में जो कंट्रीब्यूट कर रहे हैं उस पर हर भारतवासी को गर्व है। मैं आज इस अवसर पर नेदरलैंड की जनता का, यहाँ की सरकार का आभार व्यक्त करता हूँ। मैं यहाँ की जनता को 140 करोड़ भारतवासियों की तरफ से अपनी शुभकामनाएं देता हूँ। প্রধানমন্ত্রী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেনেটের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ। ভারত ইউরোপ অবাধ বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহী থেকে নেদারল্যান্ডসে গতকাল গভীর রাতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 5 দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনে যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তার দ্বিতীয় সফর। এবছরের জানুয়ারিতে চূড়ান্ত হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি ভারত এবং সুইডেন সহ ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই বাণিজ্য চুক্তির ফলে উদ্ভূত সম্ভাবনা প্রসঙ্গে সুইডেনের আর্টিফিক্সার ইঞ্জিনিয়ারিং ও পণ্য উন্নয়ন বিভাগের প্রধান প্যাড স্টেনফেল্ড বলেন, ভারতের সঙ্গে ইউরোপের মধ্যে শিল্পক্ষেত্রে সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাবে। A great opportunity for multiple companies to strengthen their collaboration between Europe and India. We are already part of Tata out since December 2025, and I think this free trade agreement will try and benefit more companies and organizations between both India and Sweden. সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরও একটি রায় ভারত আবারও প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গতকাল সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে, কিন্তু ভারত এই তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকে কখনো স্বীকৃতি দেয়নি। তাই এই আদালতের জারি করা যে কোনো রায় বা সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে 2 বছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। নীতি আয়োগের একটি প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্প্রসারিত করার বিষয়ে একটি বৈঠক করেছে। অতিরিক্ত সচিব রোহিত কুমার এবং স্বাস্থ্য, মহিলা উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এবং রাজ্যের 9টিরও বেশি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডাক্তারিতে স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2024-এর বায়োলজি প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। ধৃত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানির শিক্ষিকা বলে জানা গেছে। সিবিআই জানিয়েছে তিনি পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং এনটিএ তাকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। বোটানি এবং জুলজি প্রশ্নপত্র সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং অহল্যানগর থেকে এ পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হলো। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা পণ্য ও পরিষেবা কর জিএসটি সংক্রান্ত জালিয়াতি চক্রকে ফাঁস করার জন্য 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রবি কুমার সিং বলেন, অভিযুক্তরা ভুয়ো বিল তৈরি সহ অনৈতিক নানা পন্থায় জিএসটি রিটার্ন দাবি করার জন্য 50টি ভুয়ো শেল কোম্পানি ব্যবহার করত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। আগরতলার কুঞ্জবনে বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে জলসম্পদ দপ্তরে রাজ্য স্তরের তথ্য কেন্দ্রের উদ্বোধন করে ডক্টর সাহা বলেন, ভূগর্ভস্থ জলের পরিমাণের বিষয়ে নজরদারি চালাবে এই কেন্দ্র। ত্রিপুরায় আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একটি অতিরিক্ত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাটালিয়নের জন্য কেন্দ্র এককালীন 50 কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 30 কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান মঞ্জুর করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মানন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপরাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকশিত সিকিম ছাড়া বিকশিত ভারত গঠন করা অসম্ভব। I congratulate all of you on this great day. We remember with deep respect Sri Kazi Landup Dorji, the first Chief Minister of Sikkim, for whom we have paid our tribute today. He laid the good governance. He laid what is the need of the people should be met out by the government. That is the prime duty. As the first Chief Minister of a newly integrated Sikkim, he guided the state through historic transition with wisdom, courage, and commitment. Commitment is always important. We should never commit, but once we commit, we should never go back from that commitment. অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একটি বিকল্প মহাসড়ক, বুর্তুক হেলিপ্যাডের পুনর্নির্মাণ এবং সিকিমের 6টি জেলার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার ভাষণে সিকিমকে প্রাচ্যের স্বর্গ এবং দেশের গর্ব বলে উল্লেখ করেন। 14 থেকে 18 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা সচিব সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষায় বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। ভারত থেকে কম দামে ভারতীয় তেল সংস্থাগুলি ভুটানে জ্বালানি তেল বিক্রি করছে এমন দাবি করে সামাজিক মাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করতে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা নিও জেএমবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা থেকে বরখাস্ত হওয়া এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে জঙ্গি সংগঠন হামাসের সশস্ত্র শাখার নেতা ইজ আল হাদ্দাদ মারা গিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে যে হামলা চালানো হয় তার অন্যতম চক্রী ছিল এই জঙ্গি নেতা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাসে আগুন লেগে আজ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 25 জন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে আগামীকাল তারা ইন্দোনেশিয়ার লিও রোলি কার্নাডো ও ড্যানিয়েল মার্টিন জুটির মুখোমুখি হবেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলছে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যে 7:30টায় খেলা শুরু হয়েছে। 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 25 রান করেছে কলকাতা। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে।
সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার দ্বারস্থ হয়েছে। খবর শেষ হলো।